বাসে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগ ফিরিয়ে দিতে গিয়ে সেই বাসায় নিজের 12 বছর আগে হারিয়ে যাওয়া মাকে দেখে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। তিনি বললেন, এই ছেলে কি হলো তোমার, এভাবে তাকিয়ে আছো কেন? তার কথা শুনে বুঝতে পারলাম সে আমাকে চিনতে পারেনি। আমি নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বললাম, আসলে আন্টি, আমি এই ব্যাগটা আজ সকালে বাসে পেয়েছি। ব্যাগের ভেতরে এই বাসার ঠিকানা ছিল, তাই দিয়ে যেতে এলাম। মা ব্যাগটার দিকে তাকিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলো। তিনি বললেন, হায় আল্লাহ, এই ব্যাগটার জন্য তোমার আঙ্কেল কত টেনশন করছিল। আসো বাবা, ভেতরে আসো। তারপর ঘরের ভেতর চিৎকার করে ডাক দিল, এই লাবণ্য, তোর বাবাকে ডাকতো, বল ব্যাগ পাওয়া গেছে। লাবণ্য নামটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। তবে কি আমার পর আরো একজন এসেছে এই পৃথিবীতে যাকে মা আদর করে আগলে রেখেছে। তিনি বললেন, তুমি হয়তো জানো না বাবা, এই ব্যাগে আমার স্বামীর গ্রামের বাড়ির জমির দলিল সহ অনেক দরকারি কাগজপত্র ছিল। এগুলো হারিয়ে গেলে আমরা অনেক বড় বিপদে পড়তাম। আল্লাহ তোমাকে ভালো রাখুক। কথাগুলো শুনে আমি কোনো উত্তর দিলাম না। আমার চোখ শুধু মায়ের মুখে আটকে ছিল। 12 বছর, একজন মানুষ 12 বছরে কতটা বদলে যায়, কিন্তু মায়ের হাসিটা আজও একই রকম আছে। সেই হাসি যা দেখে ছোটবেলায় আমার সব কষ্ট দূর হয়ে যেত। শুধু সেই মানুষটাই আজ আমাকে চিনতে পারছে না। আমার মা যখন হারিয়ে যায় তখন আমার বয়স ছিল 11 বছর। বাবা শুধু বলেছিল, তোর মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর কোনোদিন ফিরবে না। আমি যতবার জিজ্ঞেস করেছি কেন, বাবা ততবার চুপ করে থেকেছে। মা হারিয়ে যাওয়ার কয়েক মাস পর এক রাতে খবর এলো বাবা গাড়ি চাপায় মারা গেছে। কিন্তু গ্রামের মানুষ বলতো ওটা দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছে করে বাবাকে মেরে ফেলেছে। সত্যিটা আজও অজানা। তারপর 2 বছর দাদির কাছে মানুষ হয়েছি। অভাব, অনাহার আর অপমানের জীবন সহ্য করতে না পেরে একদিন টিকিট ছাড়া ট্রেনের ছাদে উঠে ঢাকায় চলে আসি। সেই থেকে এই শহরটাই আমার ঠিকানা। ঠিক তখনই একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন। বয়স 50-এর বেশি হবে। তিনি ব্যাগটা খুলে সব কাগজপত্র দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি না থাকলে আজ আমি বড় বিপদে পড়তাম। আমি কিছু বললাম না, কারণ আমার চোখ তখনও মায়ের উপরে ছিল। ভদ্রলোক সেটা খেয়াল করে হেসে বললেন, কি ব্যাপার, আমার স্ত্রীকে এভাবে দেখছো কেন? আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে বললাম, না, কিছু না। ঠিক তখনই ছোট্ট পায়ের শব্দ শুনে তাকালাম। 10 বছরের একটি মেয়ে দৌড়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। গোলগাল মুখ, দুটো বেনি করা চুল, পরনে গোলাপি ফ্রক। মা তার মাথায় হাত বুলিয়ে বলল, এই হলো আমার মেয়ে লাবণ্য। লাবণ্য মিষ্টি হেসে বলল, ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আব্বু সকাল থেকে শুধু ব্যাগের কথাই বলছিল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। যদি সত্যি ও আমার মায়ের মেয়ে হয় তাহলে ও আমার ছোট বোন। হঠাৎ মনে হলো এই পৃথিবীতে আমার মায়ের পেটে আরো একজন আছে। আমি আর চোখে তাকালাম মায়ের দিকে। মা দাঁড়িয়ে পরম মায়ায় সেই সোফায় বসা ভদ্রলোকের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। যে মায়া, যে অধিকার একদিন আমার বাবার উপর ছিল, তা আজ অন্য কারো। আমার বুকের ভেতর এক তীব্র ক্ষোভ, অপমান আর এক ডজন অনুচ্চারিত প্রশ্ন মোচড় দিয়ে উঠতে লাগলো। যে নিজের 11 বছরের সন্তানকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এখানে অন্য এক সংসার পেতে সুখে দিন কাটাচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। এখানে আর এক মুহূর্ত থাকা মানে নিজের দম আটকে মরে যাওয়া। কিন্তু আমি এত সহজে হাল ছাড়বো না। আমার বাবার মৃত্যু আর মায়ের নিখোঁজ হওয়ার পেছনে যে রহস্য লুকিয়ে আছে তার শেষ দেখে ছাড়বো। আমি বললাম, আমি আসি আন্টি, আমার ডিউটির সময় হয়ে যাচ্ছে। কোনো মতে কথাটি বলে দরজার দিকে পা বাড়ালাম। মা পেছন থেকে ডেকে বলল, আরে বসো বাবা, একটু মিষ্টি মুখ করে যাও। আমি আর পেছনে তাকালাম না। দরজার বাইরে এসে এক বিশাল দীর্ঘশ্বাস নিলাম। মনে মনে বললাম, দেখা হবে মা, খুব শীঘ্রই আবার দেখা হবে। বাসার সিঁড়ি দিয়ে হড়বড় করে নিচে নেমে এলাম। বুকের ভেতর তখন তীব্র ঝড়, চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে, কিন্তু আমি তা চেপে রাখলাম। 12টা বছর যে চোখ শুধু শূন্যতা আর অবহেলা দেখেছে, সেই চোখে আজ হুট করে জল মানায় না। রাস্তায় নেমে একটা সিগারেট ধরালাম। ধোঁয়াটা ফুসফুসে টেনে নিয়ে আকাশের দিকে তাকালাম। মাথার উপর মেঘলা আকাশ, ঠিক আমার জীবনের মতোই অন্ধকার। মা ভালো আছে, সুখে আছে, নতুন একটা সংসার গুছিয়ে নিয়েছে। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু আমার বাবার কি অপরাধ ছিল? কেন বাবা ওই দুর্ঘটনার রাতে শেষ হয়ে গেল? আর গ্রামের মানুষ কেনই বা বলতো ওটা দুর্ঘটনা নয়? চাকরির ডিউটির কথা মাথায় উঠলো। গ্যারেজে ফিরে গাড়ি স্টিয়ারিং এ যখন হাত রাখলাম তখন আমার হাত দুটো কাঁপছিল। আমি পেশায় একজন সাধারণ হতে পারি, কিন্তু আজ থেকে আমার জীবনের লক্ষ্য আর সাধারণ নেই। পরদিন সকাল থেকেই আমি ওই বনানীর এলাকাটায় চক্কর দিতে লাগলাম। মায়ের নতুন স্বামী, যাকে মা আঙ্কেল বলে ডাকতে বলল, ওনার নাম এনামুল হক। এলাকার একটা কোম্পানিতে ভালো চাকরি করে। খোঁজ খবর নিতে জানতে পারলাম এনামুল সাহেব মানুষ হিসেবে ভীষণ ভালো এবং পরোপকারী, কিন্তু মায়ের অতীত সম্পর্কে কেউ কিছু জানে না। সবাই জানে 12 বছর আগে এনামুল সাহেবের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি এক দূর সম্পর্কে আত্মীয়কে বিয়ে করেন, যিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। মানসিকভাবে বিপর্যস্ত আমার মা মাথায় জট পাকিয়ে যাচ্ছিল। দাদির মুখে শোনা ছোটবেলার আবছা কিছু স্মৃতি মনের ভেতর ভিড় করে এলো। বাবা তো খুব একটা ভালো মানুষ ছিলেন না, তা আমি ছোটবেলাতেই বুঝতাম। মায়ের গায়ে হাত তুলতেন প্রায়ই, কিন্তু মা হুট করে কেন উধাও হয়ে গেলেন। সন্ধ্যায় আমি আবার ওই বাসার নিচে গিয়ে দাঁড়ালাম। উদ্দেশ্য ছিল এনামুল সাহেবের সাথে কোনোভাবে একটু কথা বলা। ভাগ্য হলো উনি তখন বাড়ি থেকে নামছিলেন। আমাকে দেখে চিনতে পারলেন। তিনি বললেন, আরে তুমি সেই ছেলেটা না, কি যেন নাম তোমার? আমি বানিয়ে একটা নাম বললাম, সাহেব
শাহেদ আঙ্কেল? তিনি বললেন, হ্যাঁ শাহেদ, এখন কি করছো বাবা? তারপর আমি বললাম, আসলে আঙ্কেল আমি একটা পার্ট টাইম ড্রাইভিং এর কাজ খুঁজছিলাম, যদি আপনার চেনা জানার মধ্যে। এনামুল সাহেব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হেসে বললেন, আমার নিজের একটা গাড়ি আছে, তবে ড্রাইভার না থাকার কারণে কেউ চালায় না। তবে তুমি যদি চাও কাল থেকে আমার গাড়ি চালাতে পারো। বেতন খুব একটা ভালো দিতে না পারলেও খারাপ দেব না। কথাগুলো শুনে আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম। নিয়তি বোধহয় একেই বলে, যে মায়ের খোঁজে 12 বছর কেটে গেছে, আজ তার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছি আমি। পরদিন থেকে আমার নতুন ডিউটি শুরু হলো। গাড়ি নিয়ে যখন ওনাদের পটিকায় দাঁড়ালাম, তখন লাবণ্য দৌড়ে নিচে নেমে এলো আর বলল, আরে ব্যাগ ফেরত দেওয়া ভাইয়াটা আমাদের ড্রাইভার। ও খুব খুশি হলো। আমি মৃদু হাসলাম। আমার নিজের বোন, অথচ ও জানে না আমাদের শরীরে একই মায়ের রক্ত বইছে। দুপুরের দিকে এনামুল সাহেবকে নামিয়ে দিয়ে আমি গাড়িতে বসেছিলাম। হঠাৎ ওনার ফেলে যাওয়া একটি ডায়েরি চোখে পড়লো। ডায়েরির পাতায় ওনার ব্যক্তিগত কিছু নোট লেখা। কৌতূহল সামলাতে না পেরে পাতা উল্টাতে উল্টাতে একটা পুরনো চিঠির টুকরো পেয়ে গেলাম। হাতের লেখাটা আমার খুব চেনা। ওটা আমার মায়ের হাতের লেখা। চিঠির ভাঙা ভাঙা লাইনে যা লেখা ছিল তা পরে আমার পায়ের তলার মাটি সরে গেল। সেখানে লেখা ছিল, এনামুল ভাই, ও আমাকে আর বাঁচতে দেবে না। ওই ডাইনিটার সাথে মিলে ও আমার সন্তানকে বিক্রি করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি রাজীবের এই পৈশাচিক রূপ আর সহ্য করতে পারছি না। ও জুয়া আর অন্য নারীর নেশায় অন্ধ হয়ে গেছে। আমি যদি আজ পালিয়ে না যাই, ও আমার ছোট ছেলেটাকে শেষ করে দেবে। আমি দূর থেকে আমার ছেলেকে দেখে রাখবো, কিন্তু ওর সামনে যাব না। ও জানুক ওর মা মরে গেছে, তাও যেন ওই নরপশুটার কাছে আমার ছেলেটা সুরক্ষিত থাকে। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তার মানে মা কোনো অপরাধ করেনি। মা আমাদের ছেড়ে চলে যায়নি, বরং আমাকে বাঁচানোর জন্য নিজের সংসার ত্যাগ করেছিল। আমার বাবা, যাকে আমি এতদিন নির্দোষ ভেবে এসেছি, সে আসলে এক অন্য নারীর ফাঁদে পড়ে নিজের পরিবারকে ধ্বংস করেছিল। আর বাবার সে তথাকথিত দুর্ঘটনা, তবে কি সে অন্য নারী আর জুয়ার আড্ডার কোনো শত্রু ওনাকে মেরে ফেলেছিল? হঠাৎ গাড়ির দরজায় চেনা গলার শব্দ। চমকে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, কি ব্যাপার শাহেদ, কাঁদছো কেন? তার হাতে একটা টিফিন ক্যারিয়ার। হয়তো এনামুল সাহেবের জন্য খাবার পাঠাতে এসেছিলেন। আমি তাড়াতাড়ি চোখ মুছে গাড়ি থেকে নামলাম। মা আমার চোখের দিকে তাকালেন। সেই চেনা মায়া ভরা চোখ। 12 বছর আগের সেই মা, যে আমার সামান্য কেটে গেলে আঁচল দিয়ে রক্ত মুছে দিত। মায়ের চোখ দুটো হঠাৎ করে কেমন যেন চঞ্চল হয়ে উঠলো। উনি আমার মুখের দিকে খুব খুঁটিয়ে দেখতে লাগলেন। ওনার ঠোঁট দুটো কাঁপছিল। তিনি বললেন, তোমার থুতনির নিচে ওই দাগটা কিসের বাবা? মায়ের গলা বুঝে এলো। আমার মনে পড়ে গেল, ছোট থাকতে সাইকেল থেকে পড়ে গিয়ে থুতনি কেটে গিয়েছিল আমার। মা সেদিন সারা রাত ঘুমাননি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কাঁপানো গলায় বললাম, মা, চিনতে পারোনি তোমার সেই অভাগা ছেলেকে? মায়ের হাতে টিফিন ক্যারিয়ারটা ঝনঝন শব্দ করে পিচ ঢালা রাস্তায় পড়ে গেল। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনারা চাইলে আজকে সেই পর্বটি দেওয়া হবে। ধন্যবাদ।